ফারাজ একটু দমে গেল, কিন্তু তার সন্দেহ পুরোপুরি গেল না। ও এমপি? হুম। উজান শেখ, এই নামে তো আমি কোনো এমপিকে চিনি না। কোন এলাকার সে? রুশদি এবার শব্দ করে হেসে উঠল। আরে বাবা, এমপি মানে ও কোনো সংসদ সদস্য না। এমপি মানে মেন্টাল পার্টনার। ওর মাথার তার একটু ঢিলে তো, তাই আমরা এটা বলে ডাকি ওকে। ফারাজের ভেতরের উত্তেজনার পারদ এবার একটু নামলো ঠিকই, কিন্তু ঈর্ষার রেশ কাটল না। সে রুশদির খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার গায়ের শাড়ির সুবাস ফারাজকে আবার মাতাল করে দিচ্ছে। সে নিচু স্বরে বলল, ভাই হোক আর জান হোক, অন্য কাউকে এভাবে সম্বোধন করা আমার একদম পছন্দ না। আর এই শাড়ি, এরপর থেকে আমার অনুমতি ছাড়া এই রঙের কেন কোনো শাড়ি পরবে না। রুশদি ভ্রু নাচালো। কেন? আপনার পারমিশন নিতে হবে কেন? ফারাজ রুশদির কোমরের কাছে শাড়িটা এক হাতে খামচে ধরে নিজের দিকে টেনে আনলো। দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে। ফারাজ ফিসফিস করে বলল, কারণ তোমাকে এই শাড়িতে যা লাগছে তা সহ্য করার ক্ষমতা আমার নেই। এই সৌন্দর্য শুধু আমার চোখের আড়ালে থাকা উচিত, জগতের সামনে নয়। রুশদি স্তব্ধ হয়ে ফারাজের চোখের দিকে তাকিয়ে রইল। ফারাজের চোখের সেই তীব্র নেশা আর অধিকার বোধ তাকে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ করে দিল। বসুন্ধরা কিংসের বিশাল প্র্যাকটিস মাঠ, পরন্ত বিকেলের নরম আলোয় সবুজ ঘাসগুলো যেন সোনায় মোড়ানো চাদরে ঢাকা পড়েছে। অনেক দিন মাঠের বাইরে থাকার পর আজ পুরো দমে ট্রেনিং সেশন শেষ করলো সিফাত আর শান। ফুটবলটা পায়ের জাদুতে নাচানো যাদের অভ্যাস, দীর্ঘ বিরতিতে সেই স্কিলগুলো যেন কিছুটা মরচে ধরা মনে হচ্ছিল। তবে গত কয়েক ঘন্টার হাড়ভাঙা খাটুনি আর ঘামের বিনিময়ে সেই পুরনো ছন্দটা আবার ফিরে পেতে শুরু করেছে তারা। ড্রাবলিং, পাসিং আর নিখুঁত শট নেওয়ার পর ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। ট্রেনিং শেষে যখন মাঠের জন্য খেলোয়াড়রা একে একে ক্লাবের দিকে ফিরে যাচ্ছিল, তখন সিফাত আর শান মাঠের ঠিক মাঝখানে বুক ভরে ঘাসের ঘ্রাণ নিয়ে শুয়ে পড়ল। আকাশের বুকে তখন গোধূলির রক্তিম আভা। মেঘের গায়ে লেগে আছে বেগুনি আর কমলা রঙের খেলা। চারপাশটা হঠাৎ করে অদ্ভুত শান্ত হয়ে এলো। শুধু দূরে কোথাও জিমনেসিয়াম থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দের অনুরণন। দুই বন্ধু চুপচাপ খোলা আকাশের নিচে শুয়ে যেন নিজেদের অস্তিত্ব নতুন করে অনুভব করছিল। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ সিফাত প্রশ্ন করল, তোর দুনিয়াটা আসলে কি নিয়ে রে শান? শান একটু সময় নিল। আকাশের এক কোণে জেগে ওঠা প্রথম তারাটির দিকে তাকিয়ে ধীরস্থিরভাবে উত্তর দিল, আমার দুনিয়ার অর্ধেকটা জুড়ে আছে আমার ফ্যামিলি, বাকিটাই ফুটবল, যা আমাকে পরিচিতি দিয়েছে। আর সেই দুনিয়ার এক চলতে জায়গা জুড়ে মায়া ছড়িয়ে আছে তোর ভাবি, আই মিন মিস তিথি। সিফাত কিছুক্ষণ আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকলো। দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু স্বরে বলল, আমার পুরো দুনিয়াই ফুটবল। কথাটা ছোট হলেও একজন ফুটবলারের কাছে এর ওজন কতটুকু তা শান খুব ভালো করেই জানে। ফুটবলের মাঠটাই সিফাতের ইমোশন আর টিকে থাকার লড়াই। কথাটি শানের হৃদয়ের গহীনে এক গভীর দাগ কেটে গেল। কয়েক মুহূর্তের জন্য মাঠের সেই শান্ত আবহে এক গভীর আবেগ থমকে রইল। হঠাৎ করেই গম্ভীর পরিবেশটা হালকা করতে শান উঠে বসল। মুখে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি ফুটিয়ে সিফাতের দিকে তাকিয়ে হিহি করে হেসে বলল, আমি তো ভেবেছিলাম তোর পুরো দুনিয়া দুষ্ট গার্লস দিয়ে ভর্তি। সিফাত তৎক্ষণাৎ উঠে বসে শানকে একটা হালকা ধাক্কা দিয়ে বলে উঠল, ধুর শালা, এইসব তো টাইম পাস। লাইফে বোর হয়ে গেলে একটু এনজয়মেন্টের জন্য কিছু তো লাগে। এই ক্যারেক্টারলেস মেয়েগুলো জাস্ট সেইটুকুই, জাস্ট এনজয় ইয়োরসেলফ। শান এবার একটু সিরিয়াস ভঙ্গিতে প্রশ্ন করল, আচ্ছা, তুই কি আজ পর্যন্ত কাউকে মন থেকে ভালোবেসেছিস? সিফাত বিদ্রুপের হাসি হাসল। এইসব মেয়েকে খেয়ে দিয়ে ছেড়ে দেওয়া যায়, ভালোবাসা যায় না ভাই। এইসব ক্রিম্পলদের প্রতি সিরিয়াস হওয়া মানে অযথা টাইম নষ্ট, বোরিংনেস কাটাতে যেটুকু করি ওইটুকুই। রিলেশনশিপে সিরিয়াস হওয়া আমার ডিকশনারিতে নেই। আমি সিফাতের পক্ষে সব মেয়ের প্রতি সিরিয়াস হওয়া একদমই পসিবল না। বলেই সিফাত এবার শানের চোখের দিকে সরাসরি তাকালো। তার কণ্ঠে কৌতূহল মিশিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, তোরটা বল, তুই কি তিথির প্রতি সত্যিই সিরিয়াস? শানের চোখের দৃষ্টি মুহূর্তেই পাল্টে গেল। গভীর এক প্রশান্তি আর একই সাথে তৃষ্ণা ফুটে উঠল তার চোখে। সে ঘাসের উপর হাত বুলিয়ে বলতে লাগলো, সিরিয়াস কিনা জানে না রে,
তবে ওকে না পেরে জীবনে একটা বিশাল আফসোস থেকে যাবে। অচেনা ভিড়ে হঠাৎ আসা সেই মানুষটাই আজ আমার পুরো পৃথিবী হয়ে গেছে। কখন যে ভালোবেসে ফেলেছে তা আজও আমার কাছে এক রহস্য। তুই তো আমাকে চিনিস, আমি কোনোদিন মেয়েদের দিকে ফিরেও তাকাতাম না, অথচ প্রথম দেখায় ওর দিক থেকে চোখ সরাতে পারিনি। আমার হৃদয়ে যেন কিসের এক জোয়ার বয়ে গেল। আমি নিজেকে হারিয়ে ফেললাম। ও আমার হৃদয়ে ছুঁয়ে দিয়ে গেল এক পলকে। তাকে পাওয়া এখন আমার তীব্র আকাঙ্ক্ষা, আর তাকে না পেলে আমি হয়তো। সিফাত এক দৃষ্টিতে শানের কথাগুলো শুনছিল। শানের গলার স্বর কাঁপছে, তাতে এক অদ্ভুত আকুলতা। সে মৃদু হেসে বলল, তুই তো শেষ রে, তুই তো দেখছি পুরো বরবাদ হয়ে গেছিস শান। শান আকাশের দিকে তাকিয়ে একগাল হেসে মাথা নাড়ল, ধীর কণ্ঠে স্বীকার করল, হ্যাঁ, বরবাদ হয়েছে, বরবাদ হয়েছে আমি তার অপেক্ষায়। গতকালই রুশদি এইচএসসি পরীক্ষার দীর্ঘ ও ক্লান্তিকর অধ্যায়ের শেষ হয়েছে। দীর্ঘদিনের বই খাতা, নোটস আর পরীক্ষার হলের সেই দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেয়ে সে যেন এক চিলতে মুক্ত বাতাসের খোঁজ পেয়েছে। আহা, কি এক স্বর্গীয় শান্তি! এতদিন মাথার উপর যে পাহাড় ছিল পড়াশোনার, তা এখন নেই। এখন শুধুই অলস দুপুর আর ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর ছুটি। আজ রুশদির মেঝো মামার বড় ছেলে উজানের আসার কথা। উজান তার শৈশবের খেলার সাথী, কিন্তু দীর্ঘ সময় সে দেশের বাইরে ছিল। রুশদির বিয়েতে থাকতে না পারার এক রাশ আক্ষেপ ছিল উজানের। আজ সে সরাসরি বাড়িতে আসবে না, তাই ঢাকার গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে দেখা করার পরিকল্পনা করেছে। রুশদির সঙ্গে এসেছে তার ফারাজ আর ছোট্ট শের। রেস্টুরেন্টে পা রাখতেই চোখে পড়ল এক কোণে জানালার ধারে টেবিলে বসে আছে উজান। পরনে হাল ফ্যাশনের বিদেশি পোশাক, উজ্জ্বল ফর্সা গায়ের রং আর চোখে মুখে এক ধরনের চপলতা। রুশদি আজ একটি খয়েরি রঙের আবায়া পরেছে, মাথায় নিখুঁত করে হিজাব বাঁধা। তবুও তাকে চিনতে উজানের এক মুহূর্ত দেরি হলো না। রুশদিকে দেখেই উজান চেয়ার ছেড়ে ঝড়ের বেগে এগিয়ে এলো। দীর্ঘদিনের বিরতির পর প্রিয় বোনকে দেখে আবেগ আপ্লুপ্ত হয়ে সে যখন রুশদিকে জড়িয়ে ধরতে গেল, রুশদি ঠিক ততটাই দ্রুত তাই এক পা পিছিয়ে গেল। ফারাজ পাশে দাঁড়িয়ে বড় বড় চোখে এই কাণ্ড দেখছে। তার কপালে তখন চিন্তার ভাঁজ। রুশদি উজানকে শাসন করার ভঙ্গিতে বলল, এই কুত্তা, আমি ম্যারিড। উজান দমবার পাত্র নয়। সে একগাল হেসে বলল, বিয়ে হয়েছে তো কি হয়েছে, বিয়ের পর কি তুই আর আমার বোন নেই? রুশদি কথা না বাড়িয়ে ফারাজের সঙ্গে পরিচয় করিয়ে দিল। উনি ফারাজ, আমার হাজবেন্ড। উজান বেশ সাবলীলভাবে হাত বাড়িয়ে দিল। হ্যালো ভাইয়া, আমি উজান। ফারাজের মুখটা সামান্য কালো হয়ে উঠল। ঈর্ষার একটা সূক্ষ্ম স্রোত যেন তার ভেতরে বয়ে গেল। সে উজানের সঙ্গে হ্যান্ডশেক করে গম্ভীর স্বরে উত্তর দিল, হ্যালো, আমি ফারাজ, সরফরাজ খান। উজান এবার শেরের দিকে তাকিয়ে চোখ টিপে জিজ্ঞেস করল, এই পুচকিটাকে? রুশদি সগর্ভে বলল। তোর ভাগিনা আমার ছেলে। শুনে উজান শেরকে আদর করল। সবাই খাবার টেবিলে বসলো। ফারাজ আর রুশদি একপাশে, তাদের মাঝখানে শের, উল্টো পাশে একা উজান। ফারাজের চোখ দুটো গোয়েন্দার মতো তীক্ষ্ণ হয়ে উঠল। সে উজানকে আপাতমস্তক পর্যবেক্ষণ করছে। 24 বছরের এই ছোকরাকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। তার উপর রুশদির ফোনে যার নামে সম্বোধন করা মেসেজগুলোর কথা মনে পড়তে ফারাজের ভেতরের অস্বস্তি বহু গুণ বেড়ে গেল। হঠাৎ উজান একটু নড়ে চড়ে বসে বলল, রুশদি, তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। রুশদি সংক্ষিপ্ত উত্তর দিল। বল। উজানকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখালো। সে বারবার আর চোখে ফারাজের দিকে তাকাচ্ছে। ইঙ্গিতটা পরিষ্কার, সে ফারাজের সামনে কথাগুলো বলতে পারছে না। সে বেশ সাহস করেই ফারাজকে উদ্দেশ্য করে বলে ফেলল, ভাইয়া, আপনি কি একটু পাশের টেবিলে যাবেন? ওর সাথে আমার কিছু পার্সোনাল আলাপ ছিল। এই কথা শোনা মাত্রই ফারাজের মনে হলো কেউ জ্বলন্ত বারুদ ছিটিয়ে দিয়েছে। মনে মনে সে গর্জে উঠল। এত বড় সাহস আমার সামনে থেকে আমার বউকে সরিয়ে নিয়ে প্রাইভেট কথা! রুশদির কাছে সে শুনেছিল এই ছেলের সাথেই নাকি তার বিয়ে ঠিক হয়েছিল। তবে কি উজান কোনো ব্যর্থ প্রেমিকের মতো এখন পুরনো কাসুন্দি ঘাটতে চায়? ফারাজ হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে রেখে পাথরের মতো স্থির হয়ে বসে রইল। তার শরীরী ভাষা বলে দিচ্ছিল এখানে পারমাণবিক বোমা পড়লেও সে 1 ইঞ্চিও নড়বে না। ফারাজ গম্ভীর স্বরে ঘোষণা করল,
রুশদি এখন আমার পার্সোনাল প্রপার্টি, যা বলার আমার সামনেই বলতে হবে। উজানের চেহারায় রাগের আভাস ফুটে উঠলেও পরক্ষণেই সে রুশদির দিকে তাকালো। রুশদি তখন ফারাজের এমন পজিটিভ আচরণে মনে মনে মজা পাচ্ছে এবং মুচকি মুচকি হাসছে। উজান একটা দীর্ঘশ্বাস ফেলল। ফারাজ ভাবল এই তো শুরু হয়েছে ব্যর্থ প্রেমিকের দীর্ঘশ্বাস। কিন্তু তখনই উজান রুশদির দিকে সরাসরি তাকিয়ে এক বিচিত্র ভাষায় প্রশ্ন করল, এতে বুঝবনি। অর্থ সে কি বুঝবে? রুশদি দুষ্টুমি ভরা হাসি নিয়ে উত্তর দিল, পিওর ঢাকাইয়া, কিচ্ছু বুঝবে না, তুই বল। শুরু হলো এক অন্যরকম কথোপকথন। ফারাজ আর শের যেন অন্য কোনো গ্রহের বাসিন্দা হয়ে হাঁ করে তাকিয়ে রইল। উজান এবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পুরোদমে শুরু করলো, কুত্তার সোয়া। আরে তুই তুই বিয়া গজালি কেন করি? ছোট তো তুই তোর লাইট আর বিয়া ঠিক আসছিল, তুই আর কেন গড়ি ধোয়া দিলি? উগাগা বড়লোক ফায়া টপ গড়িয়া বিয়া করিয়া ফেলাইলি। সি তোরে আই এত ফোন হতে মেসেজ দিতুম, তুই একখানা জবাব না দিলা, কেন গড়ি ফেলিলা? আরে তুই তুই বিয়া কেন গড়ি গাইজলি? ফারাজ উজানের দিকে হাঁ করে তাকিয়ে। তার মনে হচ্ছে এরা কোনো চাইনিজ বা জাপানিজ ভাষা বলছে, কিন্তু উজানের গলার স্বরে এক ধরনের অভিযোগের সুর স্পষ্ট। কথাগুলো স্পষ্ট না বুঝতে পারলো, অর্থ সে মোটামুটি বুঝতে পারলো। হঠাৎই উজান আর রুশদি দুজনেই খিলখিল করে হেসে উঠল। উজান আবার বলতে শুরু করলো, ফোন। আরে আম্মাই কয়ে যে তোর নাকি তোর তুন বয়সে মেলা বড় একখান মুরব্বী মানুষের লহে বিয়া দিয়ে ফেলায়। আর ইয়া ভাবি তোর বরাবর ফোন গজইম যে তুই না জানি ফুপ্পার ইমোশনাল টর্চার খাইয়া হাসাগড়ি হন বুড়া মানুষের গলায় লটকায়া যাস। এলাই তোর ফোন দিয়ে দিয়া এত ডিস্টার্ব গজাইম। আর হবু বউ অথবা আর বোন কেল্লাই ওগো বুড়া মানুষের বিয়া গড়িত যাইব। আই তো দেশের বাইরে আসিলাম, আইতন পারি নাইলে আইয়া তোর কানের তলে 10টা থাপ্পড় দিয়াম। ফুপ্পার ডরে তুই বিয়াতে রাজি আইছিলি কেন গড়ি? তুই বিয়া গজাইস হুড়ি আর যে মেজাজ খারাপ ইয়া কষ্টও পাইলাম মেলা, কিন্তু পরে আই নিজেই নিজে হাসিতে শেষ হইয়া গিয়েছিলাম। যখন তো জামের ফটো চাইলাম, আই কইলাম কিরে ভাই ইবা বুড়া মানুষ কেন দেয়ব? চাইতে তো বেশ সুন্দর হ্যান্ডসাম আছে, তার উপর 12 লোক দিন ধৈসাতে দেহা গড়া যাইব। ইবা হন কথা নেই। ফারাজ এখনো হাঁ হয়ে তাকিয়ে। রুশদি এবার উজানের সাথে তাল মিলিয়ে সে একই ভাষায় জবাব দিল, তোর কিতা মনে হয় আইও কিতা পাগল নি? আব্বাই কইয়ে আর আই অজ্ঞা বুড়া মানুষের বিয়া করি ফালাইমু। আসলে আই তলায় চাইলাম যে বিয়া তো অজ্ঞা গরনি ফরিব, তয় আব্বাই কইন ইমোশনাল টর্চার না খাই ভালা বুঝি চাই অজ্ঞা সুন্দর আর বড়লোক ফুয়া চাই বিয়াত বসি গাই। কিতা ঠিক গইছি না? সবশেষে উজান এবার প্রমিত বাংলায় ফিরে এলো। একদম ঠিক কইছস, আমি তোর সাথে আছি। আচ্ছা শোন, আসল কথায় আসি। দাদি খুব অসুস্থ, তোকে দেখতে চেয়েছেন, কবে যাচ্ছিস? রুশদি এবার ফারাজ আর শেরের দিকে তাকালো। দুজনের মুখের অবস্থা দেখে রুশদির হাসি থামাতে পারছে না। তারা যেন এক দীর্ঘ ভাষাতাত্ত্বিক ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত। ফারাজ আর শের একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। রুশদি বলল, আপনারা এভাবে তাকিয়ে আছেন কেন? ফারাজ বিস্মিত কণ্ঠে বলল, তোমরা এখন কি ভাষায় কথা বললে? মনে হলো অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিলাম। ওসব আপনি বুঝবেন না। রুশদি আলতো হেসে বলল। আগে চলুন, চট্টগ্রাম কবে যাচ্ছি? ফারাজ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, চট্টগ্রাম কেন? শুনলেন তো আমার নানু অসুস্থ। চাইনিজ ভাষায় কথা বলে বুঝবো কি করে? ফারাজ কিঞ্চিত বিরক্ত ও লজ্জিত। বাদ দিন, কবে যাবেন সেটা বলুন। ফারাজ এবার একটু সহজ হয়ে রুশদির চোখের দিকে তাকিয়ে বলল। তুমি কবে যেতে চাও? রুশদি উত্তর দেওয়ার আগেই উজান বলে উঠল। আজকেই। ফারাজ এবার তীক্ষ্ণ চোখে উজানের দিকে তাকিয়ে জোর দিয়ে বলল। আমি রুশদিকে প্রশ্ন করেছি। রুশদি পরিস্থিতি সামলাতে বলল, আচ্ছা আজকেই যাব। রাত 11টার দিকে রওনা দিই, যেতে যেতে সকাল হয়ে যাবে। খানবাড়ির ড্রয়িং রুমটা তখন এক
ব্যস্ত তার চাদরে ঢাকা। ব্যাগ গোছানোর ধুম পড়েছে। রুশদি, শের আর ফারাজ যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। ওদিকে গেস্ট রুমে একটু জিরে নিচ্ছে উজান। রাইমা খানের কাছে আগে ভাগেই বিদায়ের অনুমতি নিয়ে রেখেছে ওরা। ঘড়ির কাঁটা বলছে এখনই রওনা দেওয়ার সময়। ঠিক সেই মুহূর্তে কোনো পূর্বাভাস ছাড়াই সদর দরজায় হাজির শান আর সিফাত। বসুন্ধরা কিংসের হয়ে ক্লাবে একটা টুর্নামেন্ট শেষ হলো গতকালই। সামনে সাফ চ্যাম্পিয়নশিপের করা শিডিউল, তাই মাঝে এই কদিনের এক চিলতে ছুটি। সিফাতের ইচ্ছে ছিল নিজের বাড়ি যাওয়ার, কিন্তু শানের জেদের কাছে হার মেনে সেও পা বাড়ালো এই খান বাড়ির দিকে। ড্রয়িং রুমের সোফায় শরীরটা এলিয়ে দিতেই যেন একটা জীবন্ত ঘূর্ণিঝড় আছড়ে পড়ল তাদের উপর। কোত্থেকে এক দৌড়ে এসে শানের কোলে ঝাঁপিয়ে পড়ল সে। পুচকে হাত দুটো দিয়ে শানের গলা জড়িয়ে ধরে চিৎকার করে উঠল সে। চাচু, তুমি কখন আসলে? শান আলতো করে জড়িয়ে ধরল শেরকে। বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি খেলা করে গেল তার। পেশাদার ফুটবলারের মাঠ, ঘাম আর লড়াইয়ের মাঝে এই ছোট্ট মানুষটার নিষ্পাপ ভালোবাসা যেন এক পশলা বৃষ্টির মতো। কতদিন এই পুংটাটার সঙ্গে দেখা নেই। শানের মনে হলো পৃথিবীর সব ক্লান্তি যেন এই এক আলিঙ্গনেই ধুয়ে মুছে গেছে। আবেগ সামলে নিয়ে শান বলল, এই তো এলাম, তোর কি খবর রে? শেরের উচ্ছ্বাস থামার নাম নেই। শানকে সারিয়ে পাশের সোফায় বসা সিফাতকে দেখে বলে উঠল, অনেক ভালো। শিফু, তুমি এসেছো? সিফাত অমনি চোখ রাঙালো। এই শেরের বাচ্চা, কিরে, আমার নাম সিফাত, সিফাত শিকদার, বুঝেছিস? শের দম্বার পাত্র নয়, বুক ফুলিয়ে বলল, নো, তোমার নাম শিফু। নামের খিস্তি ওড়ালে কিন্তু খবর আছে, ভুলেও আমাকে আর সিফু ডাকবি না। সিফাতের কৃত্রিম ধমক শের আরও পেয়ে বসল। শিফু, শিফু, শিফু বলবো? এখন কি করবা? তোকে কিন্তু আমি জ্যান্ত চিবিয়ে খাবো। সিফাত এবার পাকড়াও করলো তাকে। শের হেসেই কুটিপাটি। শিফু ডিলার, তুমি কি রাক্ষস যে আমাকে জ্যান্ত চিবিয়ে খাবে? আমি কি তোমাকে ভয় পাই? শের কাউকে ভয় পায় না। সিফাত এবার শেরকে নিজের কোলে টেনে নিল। ওর ছোট্ট দুহাত নিজের হাতের মুঠোয় বন্দি করে বলল, এবার বল, কি বলছিলি? আমাকে ভয় পাস না? দেব নাকি একটা আছাড়? শের বিপদে পড়ে শানের দিকে তাকালো। চাচু, শিফুকে কিছু বলো, নাহলে আমি শিফুকে কামড় দেব কিন্তু। এমন সময় সেখানে ফারাজের প্রবেশ। ওদের দেখে অবাক হয়ে সে প্রশ্ন করল। আরে তোরা কোত্থেকে আসলি? শান উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, এলাম তোদের সারপ্রাইজ দিতে, কিন্তু তুই এই রাতের বেলা লট পাওয়ার নিয়ে কোথায় যাওয়ার জন্য তৈরি? তন্মধ্যে রুশদিও সেখানে এসে হাজির হলো। শানের বিস্ময় ভরা প্রশ্নের জবাবে সে স্বাভাবিক গলায় বলল, আমরা তো চট্টগ্রাম যাচ্ছি। শানের চোখ কপালে উঠল। চট্টগ্রাম? হুট করে চট্টগ্রাম কেন? এমনি একটু ঘুরতে যাচ্ছি আমার নানু বাড়ি। রুশদি মুচকি হেসে জানালো। শানের মুখটা মুহূর্তেই আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে গেল। সে অনুযোগের সুরে বলল, কি বলো তোমরা? সবাই মিলে চলে যাচ্ছ, আর আমরা কি এখানে একা একা বসে আঙুল চুষবো? ফারাজ বরাবরই একটু গম্ভীর নির্লিপ্ত গলায় বলল, তোদের ইচ্ছা, তোরা কি করবি, আমরা তো যাচ্ছি। শানের আবদার এবার জেদে রূপ নিল। আমরা যাব ভাইয়া, তোমরা গেলে আমরা কোনোভাবে একা থাকতে পারবো না। ফারাজ এবার ভ্রু কুঁচকে তাকালো। কেন, আমরা কি অক্সিজেন যে আমাদের ছাড়া তোরা থাকতে পারবি না? শান নাছুর বান্দা, সে প্রায় আকুতি মিনতি করে বলল, হ্যাঁ ভাইয়া, তুমি আমাদের অক্সিজেন। তোমরা চট্টগ্রাম চলে গেলে আমরা এই খা ঢাকা শহরে দম আটকে মরে যাব। প্লিজ ভাইয়া, আমাদের সাথে নিয়ে চলো প্লিজ। ফারাজ শক্ত গলায় জবাব দিল, না, যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্লিজ ভাইয়া, একটা বার বলো শুধু। শান এবার করুণ দৃষ্টিতে তাকালো। রুশদি পাশ থেকে একটু নরম সুরে সায় দিল, আহা, নিয়ে চলেন, গেলে সমস্যা কি? দলটা বড় হলে মজাই হবে। ফারাজ এবারও অনড়। আমি একবার বলেছি তো যেতে হবে না। চট্টগ্রামে আমার নানু বাড়ি যাচ্ছি, সো আমার কথাই শেষ কথা। আমার ভাইয়া যাচ্ছে, ব্যাস। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে রূপালী রঙের মাইক্রোবাসটা আপন গতিতে ছুটে চলেছে। ভোরের আলো ফুটতে তখনও কিছুটা বাকি।
গাড়ির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের মৃদু গুঞ্জন আর চাকার ঘর্ষণের শব্দ। সামনের সিটে গম্ভীর মুখে বসে আছে ফারাজ, মাঝের সিটে শান, সিফাত আর উজান ঘুমের ঘোরে ঢুলছে। পেছনের সিটে রুশদি আর শের। গাড়ির পেছনে পাহারায় আসছে কয়েকটা মোটরসাইকেল, যাতে বডিগার্ডরা সতর্ক দৃষ্টি রাখছে। আকাশের কোণে যখন সূর্যের প্রথম আভা দেখা দিল, ততক্ষণে গাড়ি সীতাকুণ্ডের কাছাকাছি পৌঁছে গেছে। এই এলাকাতে রুশদির নানা বাড়ি, বিখ্যাত শেখ নিবাস। রুশদির দাদা বাড়িও এই চট্টগ্রামে, কিন্তু ছোটবেলার পর সেখানে আর থাকা হয়নি। তার বাবা আনাস হক এখন থিতু হয়েছেন ঢাকায়। সেই সূত্রে ফারাজ এখন চট্টগ্রামের জামাই। রুশদির নানা ছিলেন এই অঞ্চলের নামকরা বিত্তবান মানুষ। বিশাল জমিদারি ধাঁচের বাড়ি, যেখানে এখনও সব মামা মামি আর কাজিনরা মিলেমিশে একান্নবর্তী পরিবারে থাকে। গাড়িটা যখন শেখ নিবাসের কারুকাজ করা ফটক দিয়ে ভেতরে ঢুকলো, পুরো পরিবার যেন উৎসবে মেতে উঠল। বড় মামা এগিয়ে এসে ফারাজের কাঁধে পাশ থেকে রুশদিকে জড়িয়ে ধরে বললেন, আমার লক্ষ্মী মেয়েটা কত বড় হয়ে গেছে। শয়তান, কল দিলে কল ধরিস না কেন? কথা বলিস না কেন আমাদের সাথে? বেশি পেকে গেছিস? রুশদি হাসি মুখে সবাইকে সালাম করলো এবং একে একে ফারাজ ও বাকিদের সাথে পরিচয় করিয়ে দিল। নানা নাতি তো নাতনি আর নাত জামাইকে কাছে পেয়ে আবেগে আপ্লুপ্ত। বাড়ির উঠোনে দাঁড়িয়েই এক পশলা কুশল বিনিময় চলল। সকালে রাজকীয় নাস্তা সেরে সবাই যার যার ঘরে বিশ্রাম নিতে গেল। শান আর সিফাতকে আলাদা একটা বড় ঘর দেওয়া হয়েছে। ওরা ঢুকতে শটান ঘুম। রুশদি নিজে গিয়ে ফারাজ আর শেরকে ওদের ঘরে রেখে এলো। দীর্ঘ জার্নি শেষে ফারাজও বোধহয় একটু চোখ বুজেছে। সকাল 10টা, রোদের তেজ বাড়তে শুরু করেছে। রুশদি একা পায়ে হেঁটে বাড়ির পেছনের বড় পুকুরটাতে গিয়ে বসলো। চারদিকে স্নিগ্ধ হাওয়া আর ঝিরিঝিরি পাতার শব্দ। পুকুরের শান্ত জলে সূর্যের প্রতিফলন চিকচিক করছে। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। কে একা বসে কেন? রুশদি চমকে পেছনে তাকিয়ে দেখলো উজান দাঁড়িয়ে। তার চোখে মুখেও হালকা ঘুমের রেশ, কিন্তু ঠোঁটে সে চিরচেনা সরু হাসি। এমনি চারপাশটা দেখছিলাম, কত বদলে গেছে সব। রুশদি দীর্ঘশ্বাস ফেলে বলল। পুকুর ঘাটে শ্যাওলা ধরা পুকুরে পৌঁছায় পাশাপাশি বসেছে ওরা দুজন। বাতাসের ঝাপটায় রুশদির অবাধ্য চুলগুলো বারবার চোখে মুখে এসে পড়ছে। উজান একটু দূরত্ব বজায় রেখেই বসলো, যেন মাঝখানের এই শূন্যতাটুকুই এখন ওদের সামাজিক অবস্থানে ধ্রুব সত্য। কিছুক্ষণ নীরবে থাকার পর উজানি প্রথম নিস্তব্ধতা ভাঙল। জানো, সত্যি করে একটা কথা বলবি? উজানের গলায় এক অদ্ভুত আকুতি। রুশদিদের কাজিনদের বড়সড় এক বাহিনী থাকলেও উজানের সাথে তার বন্ধুত্বটা শৈশব থেকে একটু গাঢ়। ওদের পারিবারিক আবহে এই জান বা জানু সম্বোধনটা খুব স্বাভাবিক। রক্তের সম্পর্কের ঊর্ধ্বে এক নির্মল মায়া। রুশদি পুকুরের টলটলে জলে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্ত স্বরে জবাব দিল, বল। তুই হ্যাপি তো? মানে তোর ম্যারিড লাইফে কোনো প্রবলেম হচ্ছে না তো? উজান থামলো না, বরং আরও একটু সাহস নিয়ে বলল, যে কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় বলিস, আমরা তো আছি, আমি তো আছি না। রুশদি এবার ভ্রুকুচকে তাকালো। ওর ঠোঁটে উপচে পড়া সেই চিরচেনা আত্মবিশ্বাসী হাসিটা খেলিয়ে গেল। তোর কেন মনে হলো আমি বিবাহিত জীবনে কষ্টে আছি? আরে বাবা, আমি তো একদম চিল আছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা পরিবার পেয়েছি আমি। উজান যেন রুশদির চোখের মনি ভেদ করে ভেতরে লুকিয়ে থাকা কোনো মেঘ খুঁজতে চাইল। একদম সত্যি। যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন মিথ্যে বলার প্রয়োজনটা কি বলতো? রুশদি এবার একটু শাসনের সুরে বলল, চিল জান, আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে তোকে দুশ্চিন্তা করতে হবে না। নিজের ভালোটা আমি নিজে খুব ভালো বুঝি। কখনো খারাপ থাকলে তোদেরই তো আগে জানাবো। উজান কিছুক্ষণ ঘাসের ডগা দিয়ে মাটির উপর কি যেন আঁকিবুকি করল। তারপর অবদমিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে হঠাৎ বলে বসলো, রুশদি, আমাকে বিয়ে করলি না কেন? আমি তো তোকে। কথাটা শেষ করতে পারল না উজান। রুশদি এবার রাগে ফুঁসে ওঠার ভান করলো। কারণ তুই আমার ভাই, আর মনে রাখবি ভাই ভাই থাকে।
এখন যদি এই পুরনো কাসুন দিয়ে আবার ঘাটতে আসিস তবে নির্ঘাত একটা থাপ্পড় মেরে পুকুরের পানিতে ফেলে দিব তোকে, বিয়াদ্দব। আমি এখন এক বাচ্চার মা, এই বোধটা যেন মাথায় থাকে। রোজদি খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো জড়তা নেই, আছে এক বুক সহজ সারল্য। ও যেন ম্লান হেসে তাল মেলালো। আরে আমি এখন মামা। উজানের এই মৃদু হাসির আড়ালে চাপা পড়ে রইল বছরের পর বছর ধরে লালন করা একরাশ অব্যক্ত অনুভূতি। একটা সময় সে ভেবেছিল রুশদি তার ঘর আলো করে থাকবে, কিন্তু নিয়তি তাকে বসিয়েছে ফাঁকা আসনে। রুশদির চোখে মুখের এই তৃপ্তি দেখে উজান নিজের কষ্টটুকু বিষণ্ণতার চাদরে ঢেকে ফেলল। সে চায় না তার কোনো আচরণে রুশদির সাজানো জীবনে এক ফোঁটা কালির দাগ পড়ুক। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাণবন্ত মেয়েটার দিকে, যাকে হারানোর হাহাকার আছে, কিন্তু আফসোস নেই। এদিকে দোতলার বিশাল বারান্দায় এসে দাঁড়িয়েছিল ফারাজ। উদ্দেশ্য ছিল গ্রামীণ স্নিগ্ধতায় ঘেরা রুশদির নানা বাড়ির চারপাশটা একটু চোখ বুলিয়ে নেওয়া, কিন্তু মুগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। পুকুর ঘাটে পাশাপাশি বসা রুশদি আর উজানকে দেখে তার ভ্রু কুঁচকে গেল। রুশদির হাসির শব্দটা দূর থেকে তীরের মতো তার কানে বিঁধছে। ফারাজের বুকের ভেতর হিংসে আর সন্দেহের এক তীব্র জ্বালা মোচড় দিয়ে উঠল। চোয়াল শক্ত হয়ে এলো তার, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে বিঁধল সেই যুগলের উপর। ফারাজ আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। গায়ের রক্ত যেন টকবক করে ফুটছে। সে দ্রুত নিচে নেমে এলো, কিন্তু এখানেই শুরু হলো আসল বিপত্তি। জমিদার ধাঁচের এই বিশাল বাড়ির অন্তর্মহল আর বাগান যেন এক গোলক ধাঁধা। ওপর থেকে পুকুর ঘাট যেদিকে দেখেছিল, নিচে এসে তার দিগ্ভ্রান্ত হওয়ার দশা। একবার ডাইনে যায়, একবার বামে, কিন্তু গোলক ধাঁধার মতো সে একই জায়গায় বারবার ফিরে আসছে। রুশদি আর উজান কী নিয়ে কথা বলছে সেই চিন্তা তাকে কুরে করে খাচ্ছে রোবোটিক যন্ত্রের মতো। ফারাজ যখন হন্যে হয়ে পথ খুঁজছে, ঠিক তখনই আপদ হয়ে হাজির হলো রুশদির ভাই বোনের পল্টন। রুশদির নানার দুই পক্ষের সংসার মিলিয়ে 5 ছেলে আর 4 মেয়ে, আর তাদের ঘরের লেদা পেদা বাচ্চার সংখ্যা গুণে শেষ করার দায়। প্রায় 15 থেকে 16 জন এক ছোটোখাটো ফুটবল টিম। ফারাজকে দেখেই তারা পঙ্গপালের মতো ছেঁকে ধরল। কেউ হাত ধরে টানছে, কেউ পাঞ্জাবি ধরে ঝুলছে। একঝাঁক শালাশালির এই অনবরত কিচির মিচিরে ফারাজের মেজাজ তখন তুঙ্গে। একদিকে মনের ভেতর ঈর্ষার আগুন, আর অন্যদিকে এই ক্ষুদে বাহিনীর অতর্কিত হামলা। ফারাজ যেন এক মহাসমুদ্রে পড়ে কুল খুঁজে পাচ্ছে না। শালিকা বাহিনীর এই অতর্কিত হামলায় ফারাজের অবস্থা তখন নাজেহাল। এই ডজন খানিক বাচ্চার ভিড়ে আবার 3 বিশেষ নমুনা আছে। 14 বছরের লীনা, 18 বছরের মিতু আর 15 বছরের মিতা। এই 3 শালি যেন আবদারের কয়েক ডিগ্রি উপরে। ফারাজকে ঘিরে ধরে তারা বায়না জুড়ল, ও দুলা ভাই, আমাদের নিয়ে ঘুরতে যাবেন না? আমাদের এলাকার মাঠে মেলা বসেছে, বিকেলে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। আমাদের কি কি দিবেন শুনি? মিতা তো এক কাঠি এগিয়ে চোখে মুখে দুষ্টুমি মাখিয়ে বলল, আমি কিন্তু নাগরদোলায় চড়বো, আর ফুচকা চটপটি যা আছে সব খাওয়াতে হবে। শুধু তাই না, মেলা থেকে আমাকে গহনাও কিনে দিতে হবে কিন্তু। মিতু পাশ থেকে সুর মেলালো। শালিদের এমন রসালো আবদার বা মিষ্টি হাসি কোনোটাই ফারাজের মনে ধরল না। তার ভেতরে তখন ঈর্ষার আগুন জ্বলছে। নিজের সম্পত্তি অর্থাৎ রুশদিকে এসে পুকুর ঘাটে অন্য কারোর সঙ্গে হাসাহাসি করতে দেখেছে, আর সেটাই তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তার মনে হচ্ছে তার বউ যেন এখন বিপদসীমার খুব কাছাকাছি দাঁড়িয়ে। এই অবস্থায় শালিদের বায়না তার কাছে মরার উপর খাড়ার ঘায়ের মতো লাগছে। মনটা তার ডুকরে কাঁদলো। চেহারায় একরাশ বিরক্তি বজায় রেখে ফারাজ বিড়বিড় করে বলল, এ বাড়িতে শালাশালের প্রোডাকশন এত বেশি কেন হয়? এই জন্যই বোধ হয় সরকার বলে 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমার অবস্থা দেখে তো মনে হচ্ছে একটাও না হলে সবচেয়ে ভালো হতো। ফারাজ তখন আক্ষরিক অর্থেই এক গোলক ধাঁধায়। একদিকে 1 ডজন শালাশালির সীমাহীন আবদার, আবার কিচির মিচিরে তার মস্তিষ্কের কোষগুলো বিদ্রোহ ঘোষণা করছে। অন্যদিকে মনের গহীনে রুশদি আর উজানের স্মৃতিগুলো বিষাক্ত ধোঁয়ার মতো কুণ্ডলি পাকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ত্রাতা হয়ে রুশদি আবির্ভূত হলো। ভিড় ঠেলে নিপুণ কৌশলে সে ফারাজকে উদ্ধার করে দোতলার সেই শান্ত নিরিবিলি ঘরটিতে নিয়ে এলো।
যাই বিশাল নানা বাড়িতে রুশদির একান্ত নিজস্ব এলাকা। বিছানায় ক্লান্ত সের অঘরে ঘুমাচ্ছে। রুশদি আলমারির উপর সাজানো তার ছোটবেলার পুরনো স্মারকগুলোর উপর আঙ্গুল বুলাচ্ছিল। ফারাজকে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে ঘাড় না ঘুরিয়ে নির্লিপ্ত গলায় শুধালো, আপনি এখনো ঘুমাননি? এক কাপ চা বা কফি বানিয়ে দিব? ফারাজের ধৈর্যের বাঁধ ততক্ষণে ভেঙে চুরমার। সে পাল্টা কোনো সৌজন্য না দেখিয়ে তপ্ত স্বরে প্রশ্ন করল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? জানের সাথে। রুশদি উত্তরটা দিল যেন ভেতরের বাতাসের মতোই স্বাভাবিক। ফারাজের কান ঝাঝা করে উঠল। তার সামনে তার বউ অন্য কাউকে জান ডাকছে। হুশ, দাঁতে দাঁত চেপে এসে জিজ্ঞেস করল, জানের সাথে মানে? এই জানটা আবার কে?